আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার লাইভে আসলাম, যদি অনেক রাত্র হয়ে গেছে, কিন্তু তোমরা ক্লাসটা যখন ইচ্ছা দেখে নিতে পারবা। এই জায়গায় একটা প্রশ্ন ছিল, আগে আলোচনা করা হয়েছিল, হয়তো আর একটু কনফিউশন ছিল, সেই কনফিউশন দূর করার জন্য আবার আসলাম এই অঙ্কটা। বাকিগুলো আজকে শেষ করে দিব। 14 সালে একটা ডেফার্ড কি করা হলো, অ্যানুইটি ক্রয় করা হলো। ডেফার্ড অ্যানুইটি ছিল বিলম্বিত অ্যানুইটি, বার্ষিক বৃত্তি, যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে যে টাকাটা রিসিভ করা শুরু করব বা প্রদান করতে শুরু করবো, সেইটা 14 সালে কিনলো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। কত টাকা দিয়ে কিনছি সেটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু টাকা রিসিভ করতে শুরু করব কত সাল, 21 সাল থেকে। কয় বছরের জন্য? 20 বছরের জন্য টাকা রিসিভ করতে শুরু করব। 14 সালে আমি কিনছি, 21 সাল থেকে শুরু করব আমি টাকা রিসিভ করা শুরু করব। বিষয়টা ক্লিয়ার? তাহলে আজকে আমার কত টাকা পে করতে হবে সেই প্রশ্নটা, কিন্তু আশা করি প্রশ্নটা বোঝা হয়ে গেছে। আর প্রথম যে পেমেন্টটা রিসিভ করা হবে 1 জানুয়ারি, তার মানে বছরের প্রথমে এই পেনশন গ্রহণ করা হবে। সেই ক্ষেত্রে আমি করে রাখছিলাম 2টা স্টেপে করতে হবে। প্রথম যে স্টেপ ছিল, স্টেপ 1-এ প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এই যে প্রেজেন্ট ভ্যালুটা, এই ক্ষেত্রে কিন্তু ইয়ার আমরা 20 ইয়ার ইউজ করছি 1+i পাশে, কিন্তু আমি আগে সূত্রতে বলছি যে এই জায়গায় কী হবে, 1+iটা কিন্তু দিতে হবে, 1+i পাশে দিতে হবে। এই যে আমি লিখে দিই 1+i, যেহেতু আমি পেমেন্টটা রিসিভ করবো বছরের প্রথমে, 1+i হবে। মানটা বসানোর পরে যে টাকা করে যে হিসাবটা হবে, সেই টাকাটা প্রেজেন্ট ভ্যালু কবে, এটা 2021 সালের প্রথম দিন 1 জানুয়ারি। তার মানে এখন 2021 সাল থেকে 14 সাল, আমি তো 21 সালে আমি অবস্থান করতেছি না, আমি অবস্থান করছি 14 সালে। তাহলে এই যে প্রেজেন্ট ভ্যালু অফ এই টাকাটা, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি 1 জানুয়ারি 2021 সাল, এত টাকা। এটা 21 সালের জন্য প্রেজেন্ট ভ্যালু। তো 21 সাল থেকে 14 সাল, এদিকে কিন্তু ডিফারেন্স আরও 7 বছর। যেমন 1 জানুয়ারি 2014, তাহলে 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, 7 বছর হয়। এই আজকে 14 সাল থেকে 21 সাল পর্যন্ত যে টাকাটা, সেটা কিন্তু আবার ফিউচার ভ্যালু। এই জন্য উই হ্যাভ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ লামসাম। এবার লামসামে আমি প্রেজেন্ট ভ্যালু হিসাব করব, যে ভবিষ্যতের টাকাকে প্রেজেন্ট ভ্যালু দিয়ে ভাগ করি কত বছর, 7 বছর কম্পারেটিভলি। এই টাকাটাকে 1 পয়েন্ট, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই, শুধু এই জায়গায় একটা কনফিউজ ছিল। আশা করি কমপ্লিট, আর সমস্যা নাই। 21 সালের প্রেজেন্ট ভ্যালু, তাহলে 14 সালের জন্য সেই টাকাটা কি ফিউচার ভ্যালু। সেই 14 সালের টাকাটাকে, 21 সালের টাকাকে 14 সালে প্রেজেন্ট ভ্যালু কনভার্ট করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এবার আমি সামনের দিকে চলে আসি, যে অঙ্কগুলো ছিল। তিরিশ নম্বর অঙ্ক তো সমস্যাই নাই, আমি 31 নম্বর অঙ্ক তো কার্যকরী সুদের হারের সূত্র বলা আছে। এবার আমি দেখি একটু 32 নম্বর অঙ্কটা একটু দেখি। অঙ্কটাতে বলা ছিল যে এ ম্যান লেফট 18,000 টাকা। একটা মানুষ কি করলো, 18,000 টাকা রেখে, উইথ দ্য ডিরেকশন দ্যাট ইট শুড বি ডিভাইডেড ইন সাচ এ ওয়ে দ্যাট হিজ 3 সন্স এজড কত, তার যে 3জন পুত্র আছে, প্রত্যেকের বয়স 9 বছর, 12 বছর, 15 বছর, শুড ইচ রিসিভ দ্য সেম অ্যামাউন্ট হোয়েন দে রিচড অ্যাট দ্য এজ অফ 25। অর্থাৎ যখন 25 বছর বয়স হবে, তখন প্রত্যেকের তারা সমপরিমাণ টাকা গ্রহণ করবে। কত টাকা থেকে? 18,000 টাকা থেকে। ইফ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট 3.5% পার অ্যানাম, হোয়াট ইচ সন রিসিভ হোয়েন হি ইজ 25 ইয়ার্স ওল্ড। 25 যখন হবে, তাহলে কি আমরা বলতে পারি না 18,000 টাকা ভাগ করে দিলে হয়? হবে না। কারণ কি 18,000 টাকা ভাগ করে দিলে হবে না? কারণ আমার তো এখন টাকাটা আছে 18,000, ভবিষ্যতে ওদের কারো বয়স কিন্তু বর্তমানে 25 হয়নি। তাহলে অনেক বছর পরে 25 হবে, যার বয়স আগে 25 হবে সে আগে একটা টাকা পাবে, তারপরে যার বয়স 25 হবে সে এত বছর পরে টাকাটা পাবে। সবগুলা টাকার সমষ্টি ভবিষ্যতে টাকাগুলো রিসিভ করবে, কিন্তু বর্তমানে ভবিষ্যতে সবগুলা টাকার যোগফল কিন্তু কত টাকা? এই 18,000 টাকা। তাহলে প্রথম জনের বয়স হইল মাত্র 9 বছর, তার 25 হইতে আরও বাকি কত বছর? 16 বছর। তার মানে সেই 16 বছর পরে টাকা গ্রহণ করবে, 12 বছর আরও 13 বছর পরে গ্রহণ করবে, 15 বছর আরও 10 বছর পরে গ্রহণ করবে। সেই ক্ষেত্রে অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের অঙ্ক মনে হইলেও তেমন জটিলের কিছু নাই। আমি একটু বলে দিই, মনে করি কি, এই ক্ষেত্রে তোমরা যেভাবে শুরু করবা, এই জায়গায় বাংলাতে করে রাখছি, ইংলিশে কিছু লেখা নাই, এই জন্য আমি একটু ইংলিশে তোমাদের এই স্টার্টটা কীভাবে করবা সেটা একটু দেখাচ্ছি। যে লেট, মনে করি, কত নাম্বার অঙ্ক? 32 নাম্বার অঙ্ক। লেট, মনে করি, ইচ সন
উইল রিসিভ টাকা, উইল রিসিভ মানি, রিসিভ টাকা এ, মানে এ টাকা রিসিভ করবে, যে কোনো একটা মান আমি ধরে নিলে পারি, X টাকা রিসিভ করবে, টাকা এ টাকা রিসিভ করবে। তাহলে প্রশ্ন হলো প্রথম পুত্র টাকা রিসিভ করবে কত বছর? ফার্স্ট সন, ফার্স্ট সন প্রথম টাকাটা গ্রহণ করবে, যার বয়স বেশি সে তো আগে টাকা গ্রহণ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু লিখতে পারি হিয়ার ফার্স্ট সন রিসিভ মানি আপনার কত 25 মাইনাস 15 তো আছে বর্তমানে বয়স, তার মানে কত এত ওর কত 10 ইয়ার্স। সেকেন্ড সন কি করবে? সেকেন্ড সন উইল রিসিভ দিতে পারি, হ্যাঁ সেকেন্ড সন উইল রিসিভ মানি আপনার কত 25 মাইনাস 12 কিন্তু ওর কত 13 ইয়ার্স। আর তার সন রিসিভ করবে কত? উইল রিসিভ মানি আপনার কত 25 মাই 9 ওর কত 16 ইয়ার্স। এই কথাটা তো লিখতে পারছো, বুঝতে পারছো না সবাই, যে 25 বছর পরে রিসিভ, 16 বছর বা 10 বছর এবং 13 বছর পরে কি করবে? রিসিভ করবে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন মতে আমরা কি লিখতে পারি? এই টাকাগুলো ভবিষ্যতে রিসিভ করবে না, তো ভবিষ্যতের টাকাগুলোকে বর্তমানে কনভার্ট করার সিস্টেম কি তোমরা তো আশা করি পারবা না। তারপরেও অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কন্ডিশন লিখতে পারি, অ্যাকর্ডিং টু কন্ডিশন, কন্ডিশন মতে কি বলা যায়? a ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n অন, মানে প্রথম ইয়া সবাই যেহেতু এ টাকা গ্রহণ করে আমরা এ টাকাটাকে সেম টাকা লিখি 1 প্লাস i টু দি পাওয়ার n2, মানে দ্বিতীয় যে স্টুডেন্টটা বা প্রথমটা কয় বছর? 10 বছর, পরেরটা কত বছর? 13 বছর। a ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n দিলাম 1 2, দ্বিতীয় পুত্র বোঝাচ্ছি জায়গায় 3 সমান কয় টাকা হবে? সবগুলো টাকার যোগফল কি হবে? 18,000 টাকা। তাহলে আমি কি বলতে পারি? প্রথম জনের টাকা আমি জানি না, প্রথম জনের কত পার্সেন্ট? 3.5%, মানে কি 0.035, কয় বছর? 10 বছর। দ্বিতীয় স্টুডেন্ট টাকা গ্রহণ করবে দ্বিতীয় সনে 12,000 এ টাকায়, সুদের হার তো সেম, কয় বছর? 13 বছর। আর শেষের জন গ্রহণ করবে সেই এ টাকায় কয় বছর? 1 প্লাস 0 3 5, কয় বছর? 16 বছর। কয় টাকা? 18,000 টাকা। তো আমি সবগুলার মানে কি করতে পারি এই ক্ষেত্রে? সবগুলা কি করা যায় এই ক্ষেত্রে? এ কিন্তু কমন নেওয়া যায়। এ কমন নিলে কি হবে? এ কমন নিলে যে মানটা হবে 1 ডিভাইডেড 1.035 পাওয়ার 10, 1 ডিভাইডেড 035 পাওয়ার 13, 1 ডিভাইডেড 035 পাওয়ার কত? 60, সমান কত? 18,000 টাকা। এবার দেখো সবগুলার মানটা কি করলে, এই সবগুলার মান যদি আমরা কি করি? হিসাব নিকাশ করি,
হিসাব নিকাশ করলে এর সাথে এই মানটা কি হবে, গুণ সম্পর্ক হবে না? এর সাথে এই মানটা কি হবে, এই সবগুলা কাজ করলে যে মানটা সেটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক। মানটা কত আমি জানি না, 18,000 টাকা। তারপরে এর সাথে এই ক্যালকুলেশন নিজেরা করবা, 18,000 টাকাকে এই মান দ্বারা, এই জায়গায় যে মানটা আসবে সেই মান দ্বারা যদি দেখে বসাও, তারপরে আনসারটা চলে আসবে। আনসারটা একটু এদিক সেদিক হইতে পারে দশমিকের কারণে, 9,360 টাকা। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট এইটা, প্রত্যেক ছেলে এত টাকা গ্রহণ করবে। অর্থাৎ বেসিক্যালি কত, 3 দ্বারা গুণ করলে কত হয়, 9,360 টাকাকে আমরা যদি 3 দ্বারা গুণ করি, টাকার পরিমাণ দাঁড়াবে কত, 9,360 গুণ কত, 3 বছরের টাকা, তার মানে কত, 28,080 টাকা। কত, 28,080 টাকা গ্রহণ করবে। এটা তো ভবিষ্যতের টাকা, সুদে বাড়বে না, ভিন্ন ভিন্ন এই সময় গ্রহণ করবে। জটিল একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো, সমস্যা নাই। এবার আসি, তারপরে কি অঙ্ক আছে, যেগুলো আগের অঙ্ক যদি রিপিট করা হয় সেই অঙ্কগুলো আর দেখবো না। 3 মাস অন্তর সুদ প্রদানের ফলে প্রকৃত সুদের হার এত% হলে নামিক সুদের হার কত তা নির্ণয় করো। তাহলে আমি প্রকৃত সুদের হারের সংখ্যা কিন্তু অনেকবার লিখছি। প্রকৃত সুদের হার মানে কি, EIR সমান কি বলছিলাম, 1 প্লাস I ডিভাইডেড বছরে 3 বার, তাহলে M পাওয়ার কত, M মাইনাস কত, 1। এই ইফেক্টিভটা বলে দিছে কত পার্সেন্ট, ইফেক্টিভের মান বলা আছে 0.4%, অর্থাৎ 12.1255 এটা বলা আছে। যেহেতু আমি এভাবে লিখছি তাহলে এদিকে আমার 100-র কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে 1, এ আয়ের মান জানি না, এম এর মান কত, বছরে 3 মাস পর পর, তার মানে বছরে 4 বার, এম এর মান 4, আর এক্ষেত্রে কত হবে 4 আর মাইনাসের 1। বিষয়টা ক্লিয়ার না? এরপরে কি হবে, এটা মাইনাস এদিকে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। তার মানে কি হবে, আমি একসাথে একটু লিখছি, 1.1255। এদিক কত আছে, 1 প্লাস I ডিভাইডেড কত, 4, এদিক কত, 4। বিষয়টা ক্লিয়ার? তারপরে যে কাজটা করতে হবে, তারপরে কাজটা, এটা একটু জটিল প্রকৃতি, এই জন্য আমি করেই দিচ্ছি। আবার আমরা লগ ইউজ করতে পারি। লগ ইউজ করবো কি, লগ 1.1255, আর এদিকে কি আছে, লগ পাওয়ারে যে 4 ছিল, 4টা কিন্তু সামনে চলে আসবে, I/4 পাওয়ারে কত, 4। আর এদিকে কি ছিল, মাইনাসের 1, তো এদিকে আগেই যোগ হয়ে গেছে। এবার একটা মান চলে আসবে, এদিকে লগের কি একটা মান আসবে কিন্তু, অর্থাৎ আমরা 4 লগ 1 প্লাস I ডিভাইডেড 4, এদিক কি লিখতে পারি, লগ 1.1255, এটা লিখতে পারি না? তারপরে যে কাজটা করতে পারি আমরা, এই লগ 1 প্লাস I ডিভাইডেড 4, এই লগের একটা নির্দিষ্ট মান কিন্তু আসবে। ক্যালকুলেটর চাপা, তোমরা মানটাকে 4 দ্বারা ভাগ করে দিবে। ভাগ করার পরে এদিকে একটা লগ রয়েছে, তাহলে এই লগকে সরানোর জন্য এই ডান পক্ষে কি রইল, লগ 4 এর একটা কিন্তু মান আসবে, সেই মানকে 4 দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে যে মানটা হইল, এবার এদিকে 4 দ্বারা ভাগ করলাম, এদিকে লগটা কিন্তু রয়ে গেছে, এদিকে লগটা কি হয়ে যাবে, উঠে যাবে। কখন উঠবে, যখন আমরা এদিকে কি করব, এন্টি লগ দিব। এন্টি লগ এই জায়গায় ভাগ করলে যে মানটা সেটা এই জায়গায় লিখবা। তারপরে কি হবে, 1কে আমরা পক্ষান্তর করে দিব, অর্থাৎ I/4টা এই জায়গায় রাখবো। এন্টি লগ মানে কি, শিপ দিয়ে লগ দিয়ে চাপে ইয়া করতে হবে, একটা মান আসবে এবং 1টা কি হবে, মাইনাস করে দিই, এই 1টা প্লাস এই পক্ষ মাইনাস হবে। দেন কি হবে, আবার I ডিভাইডেড 4 না, এদিকে তো এই এন্টি লগের তো একটা মান আসবে, মানটা এই জায়গায় লিখবো, মাইনাসের 1 হবে, তারপরে তো একটা ফলাফল হবে, সেটা কি করব, I সমান কি লিখবো, এই ফলাফলের সাথে কি হবে, এই ফলাফলের সাথে এই 4 গুণ হবে। গুণ হওয়ার পরে যেটা, সেটা কি হবে, সিম্পল ইন্টারেস্টেড। সিম্পল ইন্টারেস্টের নিয়ারেস্ট কত, 11.992%, প্রায় 12%ও বলা যায়, 99 মানে 12% বলা যায়, একটু এদিক সেদিক হতে পারে। হিসাব নিকাশটা নিজেরা একটু করে নিবা। এবার আসি আবার একটা অঙ্ক। মিস্টার হাবিব মহাজনের নিকট থেকে কি করলো, মিস্টার হাবিব borrowed 25,000 টাকা ফ্রম এ মানি ল্যান্ডার থেকে, বাট হি কুড নট রিপে এনি অ্যামাউন্ট 5 years
ইন এ 5 বছরের মধ্যে কোনো টাকা পরিশোধ করতে পারে নাই, 25,000 টাকা সেই ঋণ গ্রহণ করলো। অ্যাকর্ডিংলি দ্য মানি লেন্ডার ডিমান্ডস নাও, এখন সে দাবি করছে 35,880 টাকা ফ্রম হিম। অ্যাট হোয়াট পার্সেন্ট রেট কম্পাউন্ড ইন্টারেস্ট ডিড দ্য লেন্ডার হিজ মানি 25,000 টাকা দিয়ে এখন 5 বছর পরে 35,880 টাকা দাবি করছে। তার মানে এটা প্রেজেন্ট ভ্যালু, এটা ফিউচার ভ্যালু। এন কত? 5 বছর, আয়ের মান নাই, সেই কম্পাউন্ড ইন্টারেস্টে বের করতে হবে। এই টাইপের অঙ্ক অনেকবার রিপিট করা হয়ে গেছে অলরেডি, নিজেরা করবা। যদিও তারপরে না বুঝো কমেন্টস করে রাখবো অবশ্যই। তারপরে যে প্রশ্নটা, যে এম এন বোরোজ 6,000 টাকা 6% কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড প্রমিস টু দ্য পে বোথ প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, বছর শেষে কিস্তিতে পরিশোধ করা হবে। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি? এটা প্রেজেন্ট ঋণ করছি কবে? বর্তমানে। তার মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির ইন্ডিংয়ের সূত্র বসে এর মান কিস্তি বের করো। এই কিস্তি বের করার অঙ্ক অলরেডি করা হয়ে গেছে, নিজ দায়িত্বে করে নিবা। সমস্যা হলে অবশ্যই কমেন্টসে লিখে রাখবা, সমস্যা হলে তো সমাধান করতেই হবে যদি না বুঝো। এবার আবার আসছি দেখি, 1,000 টাকার যে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, 1,000 টাকা ইনভেস্টেড করা হলো 5 ইয়ার্সের জন্য, 8% ইন্টারেস্টেড কম্পাউন্ডেড কোয়ার্টারলি। আমাকে বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট বের করার জন্য আমার টাকা দরকার না, ইয়ার দরকার না। এইমাত্রই দেখলাম ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে কি লিখতে হয়, 1 + I ডিভাইডেড m - 1 × 100। এই জায়গায় টাকার প্রয়োজন নাই, বছরে কয়বার সুদ কাউন্ট করা সেটা, কোয়ার্টারলি মানে বছরে 4 বার, m এর মান 4 হবে। এটাও এই অঙ্ক রিপিট করা হয়ে গেছে। এম এন বড়ো 20,000 টাকা এট 4% কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড এগ্রি টু দ্য বোথ অ্যানুয়াল এবং প্রিন্সিপাল ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট 10 ইকুয়াল ইনস্টলমেন্ট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। এইমাত্র যে অঙ্কটা আছে সেটার মতো সেম অঙ্ক, কোনো সমস্যাই হবে না আশা করি, পারবা নিজেরাই, নিজ দায়িত্বেই করে নিবা। সমস্যা হলে অবশ্যই কমেন্টসে লিখে রাখবা। আমি দেখতেছি নতুন কোনো অঙ্ক আছে কিনা যেটি তোমাদের এখন আমি আলোচনা করিনি। এতগুলো অঙ্ক করার পরে আর আশা করি সমস্যা থাকবে না। এম এন বড়োজ এত টাকা 6% ইন্টারেস্ট অ্যান্ড প্রমিস টু পে, লোন করবো 20, অ্যানুয়াল পেমেন্ট হবে বিগিনিং এন্ড অফ দ্য ইয়ার হবে, বিগিনিং অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, প্রথম বছর শেষে। বিগিনিং পেমেন্ট বিগিনিং হবে কবে? অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, বছর শেষেই স্টার্ট হবে। তার মানে কিন্তু এন্ড অফ দ্য ইয়ারই মনে রাখবা, এক বছর শেষ হলে বিগিনিং পেমেন্টটা স্টার্ট হবে, কিন্তু বিগিনিং এন্ড অফ দ্য ইয়ার না, বিগিনিং অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার পেমেন্ট স্টার্ট হবে আর কি, প্রথম বছর শেষে। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রিসিভ, এটা সেমটাকে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র বসাবে, কিছুক্ষণ আগে যে বলছি সেটার মতো। নতুন কিছু দেখতেছি না, এই অঙ্ক আগে করানো হয়ে গেছে 2006 সালে ওল্ড সিলেবাসে। এই মান বের করার জন্য লগের মান বের করা, ইন্টারেস্ট মান বের করা, এটি করানো হয়েছে। ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, আবার একটা অঙ্ক আসছে দেখি, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 8%, দেন ফাইন্ড অ্যামাউন্ট টু কম্পাউন্ড অফ দ্য এত টাকা ফর 1 year 7 months। সেম অঙ্ক তো আগেই করানো হয়ে গেছে, এটা আর বলার কিচ্ছু রাখবে না। 2 times in a year, বছরে যদি 2 বার সুদ দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা বলছি এটা করছি অলরেডি, সেম অঙ্ক। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত টাকা ফর 3 years ইজ পেয়েবল হাফ ইয়ারলি, দ্য রেট অফ দ্য ফার্স্ট 2 year বিগিনিং 6% এবং নেক্সট, সেম অঙ্ক করাইছি, সুতরাং এটা আমার দেখা দরকার নেই, এই যে লিখেই রাখছি। এবার আবার আসলাম 41 নম্বর অঙ্কে। এ ম্যান রিটায়ার্স এজ অফ দ্য 60 years and his employer gives him a pension 12,000 টাকা year paid half yearly installment for the rest of his life, recognizing the expectation of his life to be 13 years and that interest rate is 4% payable half yearly. What single sum is equivalent to the pension? বিষয়টা ক্লিয়ার? মানে কি, ম্যান রিটায়ার্স এট দ্য এজ অফ 60 years রিটায়ার্ডে গেল, তার যে এমপ্লয়ি, তার যে নিয়োগকর্তা, তাকে 12,000 টাকা পেনশন দিল, ইয়ার পেড ইন হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট দিচ্ছে 12,000 টাকা, হাফ ইয়ারলি দেয় ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার অবশিষ্ট জীবনে। রিকগনাইজিং হিজ এক্সপেকটেশন অফ দ্য লাইফ টু বি 13 years and that interest rate is the 4% payable half yearly। যেহেতু অর্ধবার্ষিক পদ্ধতিতে দেওয়া হয় এবং 4% সুদ কাউন্ট হবে, হোয়াট সিঙ্গেল সাম ইজ ইকুইভ্যালেন্ট টু দিস পেনশন, এই পেনশনের জন্য কত টাকা জমা রাখতে হবে সেটা বলছে। এ পেনশন ইজ পেয়েবল, দ্য ফলোয়িং ফর্মুলা ইজ ইউজ টু ফর ডিটারমিনেশন অফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য পেনশন। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র বসাবো এবং আইকে ভাগ করবো, এনকে গুণ করবো, 13 বছর যেহেতু বলে দিছে। আর পেনশন বছরে দেয় 12,000, 2 বারে দেয়, তার মানে একবার কিস্তি দেয় কত, 6,000 টাকা করে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র বসিয়ে দেবে, অঙ্কটা হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। হিসাব নিকাশ শুধু তোমাদের হাতে রেখে দিলাম, নতুন কিছু না। আমি যে দেখতেছি যে নতুন কিছু আছে কিনা যেটা আমি করাই নাই।
MN intends to create a depreciation fund to replace the at the end of 25th year asset costing 1 lakh টাকা, calculate amount to remain out of the profit every year 5% interest। অর্থাৎ 25 বছর পরে 1 লাখ টাকার মেশিন রিপ্লেস করতে হবে 3% সুদে, প্রত্যেক বছর প্রফিট থেকে কত টাকা জমা রাখতে হবে, প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু অ্যানুইটি। কারণ এই টাকাটা কবের টাকা? ভবিষ্যতের টাকা। যেহেতু ভবিষ্যতের টাকা, তাহলে ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র বসে আমরা করে ফেলবো। এটাও আশা করি পারবা, সমস্যা হবে না। কি বলো সবাই? এবার আসো 43 নম্বর অঙ্ক। অলরেডি সেম অঙ্কটাই করানো হয়ে গেছে, যে কস্ট অফ দ্য মেশিন 97,000 টাকা, ভ্যালু অফ দ্য স্ক্র্যাপ 2000 টাকা, 5,960 টাকা যদি ডিপোজিট করা হয় ব্যাংকে, এবং সেই ব্যাংক যদি 5% সুদ দেওয়া হয়, তাহলে পারচেজ এ নিউ মেশিন, ফাইন্ড দ্য লাইফ টাইম। তাহলে মেশিনটা কত বছর ইউজ করা হবে? বিষয়টা ক্লিয়ার? এই টাইপের অঙ্ক এন এর মান বের করবা, এবং ভবিষ্যতে আমার লাগবে কত টাকা? 95,000 টাকা লাগবে, এবং 3% সুদে এত টাকা কিস্তি বলা আছে, জাস্ট এন এর মান বের করবা। বের করার পরে এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ওই এন যেটা বের হবে সেটা হচ্ছে ইউজফুল লাইফ। বিষয়টা ক্লিয়ার? অঙ্কটা যদি করতে না পারো অবশ্যই কমেন্টস করতে হবে। যারা অঙ্কটি দেখবা অবশ্যই কমেন্টস করবা, কিন্তু না বুঝলে। শেষ দিকে চলে আসছি, আর তেমন সমস্যা আশা করি নাই। 44 নম্বর অঙ্কে কি আছে একটু দেখে নেই। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট, সেম কাজ, এটা আর বলতে রাজি নেই। ইফেক্টিভ কোয়ার্টারলি বলছে, কোনো সমস্যাই নাই। এমএন বড় 20,000 টাকা, 4% প্রিন্সিপাল অ্যামাউন্ট 10টা ইকুয়াল মিন, ফাইন্ড দ্য ইচ ইনস্টলমেন্ট, কিস্তি বের করো, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। বর্তমানে ঋণ করলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র বসিয়ে দিবে, হয়ে যাবে। এই অঙ্ক অলরেডি করা হয়ে গেছে। তারপরে আবার আসলাম ইফেক্টিভ ইন্টারেস্টে, কোনো সমস্যা নেই, এটা করানো হয়েছে কয়েকবার। 20,000 টাকা এটাও করানো হয়েছে কয়েকবার, সুতরাং আর কোনো সমস্যা আমি দেখতেছি না। এবার 47টা অঙ্ক, এই 47 টাইপের অঙ্ক তোমরা আগে সুন্দর করে কমপ্লিট করো, এবং 47টার মধ্যে হয়তো সবগুলা ভিন্ন না, তোমার 20টা-25টা অঙ্ক করলে সব অঙ্ক চলে আসবে। এগুলা যদি নলেজে রাখতে পারো, এই বিজনেস ম্যাথের এই অধ্যায় নিয়ে আর কোনো টেনশন নেই। প্রতি বছর এই অধ্যায় থেকে অঙ্ক আসে, দেখছো এতগুলো অঙ্ক, কিন্তু 4 সাল পর্যন্ত এতবার অঙ্ক আসছে। কোনো বোর্ড নাই, এমন কোনো বোর্ড নাই যে এই বোর্ডে অঙ্ক আসে না। সুতরাং এই অধ্যায়ে তাহলে কিন্তু সমাপ্তি আমি দিয়ে দিলাম। কারো কোনো সমস্যা থাকলে অঙ্কগুলো অবশ্যই দেখতে হবে, আমার সাথে কিন্তু কমেন্টস করতেই হবে, কমেন্টস করে জানাইবা। আর ইউটিউবে তো তোমরা একটা কমেন্টস করে রাখতেই পারো। আরেকটা বিষয় অতি সিম্পল, 69 আর 67 যদি বিজনেস ম্যাথে এইটার থেকে অঙ্ক আসে না, ফিনান্সে আসে। 69 এবং 72, সেটা হলো নির্দিষ্ট পরিমাণ টাকা। এটা তোমরা একটু সহজে জেনে রাখো, নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হওয়ার জন্য কত বছর সময় লাগে। অনেক সময় বছর চাইতে পারে, অনেক সময় সুদের হার চাইতে পারে। তুমি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে, তুমি বলতেছো আমি 4 বছরে দ্বিগুণ চাই। এখন 4 বছরের দ্বিগুণ সম্ভব কিনা সেটা বের করার জন্য সুদের হারটা তাহলে কত হইলে হবে? তাহলে 72কে আমরা 4 দিয়ে ভাগ করে দেই। 18% যদি সুদ হয়, তাহলে যে কোনো পরিমাণ টাকা 4 বছরে দ্বিগুণ হবে। এবার আমি চাচ্ছি যে আমি কত বছরে, আমাকে 5% সুদে, ব্যাংক বলতেছে না 7% সুদে যত বছর লাগে আপনার টাকা দ্বিগুণ দিব। তাহলে 72কে আমরা 7 দ্বারা ভাগ করি, প্রায় 10 বছরে বেশি লাগবে, তাহলে দ্বিগুণ হবে 7% যদি সুদ কাউন্ট হয়। আর অর্থাৎ একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে কি হয়, আরেকটা মান চলে আসে। এটা সেম ক্যাটাগরি ভাগ হয়, তবে 69-এর ক্ষেত্রে কি হয়, আগে একটা মান ফিক্স করে বসে 0.35 বসে, তারপরে যোগ বিয়োগটা করতে হয়। ক্যাটাগরি সেম, আইকে ভাগ করতে হয় 69কে, তাহলে এন এর মান চলে আসে। আর 69কে এন দেওয়া থাকলে আই দ্বারা ভাগ করলে এন এর মান আসে, আর এন দ্বারা ভাগ করলে আয়ের মান আসে। 72-র ক্ষেত্রে ডিরেক্টলি ভাগ, আর এই ক্ষেত্রে 69-এর ক্ষেত্রে কি ডিরেক্টলি ভাগ হয়, তবে 0.35টা আগে যোগ করতে হয়। ভাগ করবা এবং যোগ করবো দুটো একসাথে। এই অধ্যায়ের কিন্তু সমাপ্তি। আরও যে বেসিক যে অধ্যায়গুলো ছিল, এই অধ্যায়গুলো যে বিজনেস লগারিদমে যে অঙ্কগুলো ছিল সেটিও আমি করাবো। তাহলে এই পর্যন্ত আজকে রাখলাম। এই অধ্যায়ের সমাপ্তি হলো। যা যা অঙ্কগুলো করাইছি সবগুলো কিন্তু নিজের খাতায় একাধিকবার প্র্যাকটিস করতে হবে। দ্রুত প্র্যাকটিস করা শুরু করো। আল্লাহ হাফেজ। তাহলে আজকের মতন রেখে দিলাম।